সেখানে সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ করেছে। আমি নিজেও সেখানে আহত হয়েছিলাম। বাংলাদেশকে বহুত্ববাদকে যারা চায় না তারাই মূলত এই ধরনের ডিসকোর্সগুলো তৈরি করে। আদিবাসী তারাই যারা মূল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী থেকে যারা অনগ্রসর। বাংলাদেশের অপর জায়গায়ও জঙ্গিবাদ চলছে। রাজনৈতিক সমস্যাকে আপনার রাজনীতিভাবেই মোকাবেলা করতে হবে। দর্শক, এই মুহূর্তে চ্যানেলের সঙ্গে আছেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহসভাপতি টনি চিরাগ। দাদা কেমন আছেন? এই তো এখন ভালো আছি। দাদা, সাম্প্রতিক সময়ে চলমান যে আন্দোলন, সেই আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন বা আপনার মতামত কি? এখন বর্তমানে যে আন্দোলনটা হচ্ছে, আমরা আদিবাসী যারা আছি আমাদের আত্মপরিচয়ের স্বীকৃতির জন্য আমরা রাজপথে আন্দোলন করছি। এটা নতুনভাবে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। সেই জায়গায় আমাদের আদিবাসীদেরকে বিভিন্ন ডিসকোর্স দিয়ে, বিচ্ছিন্নতাবাদী এই ধরনের তকমা দিয়ে ওনারা একটা ডিসকোর্স বা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। আমি বলবো যে এইটা বাংলাদেশের সাধারণ জনতা যারা এই বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, যারা বহুত্ববাদী বাংলাদেশকে বিশ্বাস করে, তারা সকলেই আমাদের যে যুক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলন, সেই ন্যায়সঙ্গত আন্দোলনে নৈতিক সমর্থন জ্ঞাপন করছে। এখন এই যে আমরা আন্দোলনটা করেছি আমাদের সাংবিধানিক স্বীকৃতির জন্য, এবং জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা হচ্ছে একটি গ্রাফিতি, শিল্পী মামুনের একটি গ্রাফিতি। সেই শিল্পী মামুনের গ্রাফিতি ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাথে হচ্ছে আদিবাসী, এই একটি গাছ, সেইখানে এই পাতাগুলোতে লেখা ছিল। এটা একটা বহুত্ববাদের বাংলাদেশ, বহু সংস্কৃতির বাংলাদেশ, বহু জাতির, বহু ধর্মের বৈচিত্র্যময় বাংলাদেশকে একটা রিপ্রেজেন্ট করে। এবং সেই জায়গায় দেখেছি এই জুলাই অভ্যুত্থানের অংশীদার যারা ছাত্র জনতা নৈতিকভাবে সমর্থন দিয়েছে, এবং সেই সাথে আদিবাসীর পাতা সম্বলিত একটি গ্রাফিটিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা, এবং পরবর্তীতে কিছু ভুইফুর সংগঠনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেটা বাতিল করা। এইটার প্রতিবাদে আমরা হচ্ছে সে 15ই জানুয়ারি আমরা এনসিটিভি ভবনের সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছিলাম। সে সমাবেশে সন্ত্রাসী কায়দায় ভুইফুর সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি নামের সংগঠনের সেখানে সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ করেছে। আমি নিজেও সেখানে আহত হয়েছিলাম। যে এই যে সন্ত্রাসীমূলক কার্যক্রম, এই কার্যক্রমগুলো কিন্তু আমাদের আদিবাসীদের উপরে একটা হামলা, এবং আমি বলি এই ঢাকা শহরের এইরকম আদিবাসীদের উপরে হামলার ঘটনা নজিরবিহীন। সেটার আমরা সাথে আমরা এই সরকারের কাছে আমরা এর নিন্দা জ্ঞাপন করেছি, যেমন আমরা ন্যায় বিচারও আমরা দাবি করি। আদিবাসী উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই যে শব্দগুলো থেকে বাংলাদেশের বিতর্ক তৈরি হচ্ছে, সেই বিতর্ক কি আসলেই বিতর্ক, নাকি এটি একটি রাজনৈতিক একটা প্রেক্ষাপট তৈরি করা? হ্যাঁ, অবশ্যই এখানে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলে মনে করি। কারণ এই রাজনীতি শুরুটা হয়েছিল 1972 সালেই, যখন আমাদের সংবিধান রচনা হয়েছিল। সেই সংবিধানে আমরা আদিবাসীরা কিন্তু আমাদের জাতিসত্তা, আমাদের যে আত্মপরিচয়, এই আত্মপরিচয়ের স্বীকৃতি কিন্তু আমরা চেয়েছিলাম। কিন্তু তৎকালীন সেই সময়ের সরকার আমাদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করেনি, বরং আমাদেরকে সেখানে বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি জাত্যাভিমান সেটাকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যদিও সেই সময় এমএন লারমা গণপরিষদে সেই বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটার প্রতিবাদে তিনি গণপরিষদ ওয়াকআউট করেছিলেন। মহান মুক্তিযুদ্ধে কিন্তু আমরা যারা বাঙালির পাশাপাশি গারো, সাঁওতাল, চাকমা, মারমা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু মহান মুক্তিযুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আমরা একটি অসাম্প্রদায়িক চেতনার একটা বাংলাদেশ দেখেছিলাম, কিন্তু সেইটা আর প্রতিষ্ঠিত হয় না। আজকে স্বাধীনতার 5 দশক পরেও দেখলাম যে 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা স্পিরিট তৈরি হয়েছিল, যে এখানে বহুত্ববাদের বাংলাদেশকে একটি স্বীকৃতি দেওয়া, যারা বিভিন্ন জাতিসত্তা রয়েছে, আদিবাসী যে কালেকটিভ আইডেন্টিটি, এই আইডেন্টিটিকে প্রতিষ্ঠা করার জন্য যখন এই রাষ্ট্রে মানে সবার নৈতিক সমর্থন রয়েছে, তখন এই ধরনের ঘটনা এবং সন্ত্রাসী হামলাগুলো নিশ্চয়ই আমাদের এই দেশের বহুত্ববাদকে নষ্ট করার জন্য, অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করার জন্য এই সংগঠন এবং সন্ত্রাসীরা কার্যকলাপ চালাচ্ছে। কে আগে এসেছে, কে পরে এসেছে, এ নিয়ে ব্যাপক আলোচনা এবং বিতর্ক চলছে।
স্বাধীনতা, বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে উঠেছিল। তাইলে এই কথাগুলো থেকে কে আগে এসেছে পরে এসেছে দিয়ে আসলে কি প্রমাণ হতে পারে বা কি প্রমাণ করতে চাচ্ছে এই বিতর্কগুলো দিয়ে? এটা আমি তো রাষ্ট্রের মানে দায়িত্বশীল কেউ নয়, এটা রাষ্ট্র জবাব দিতে পারবে। তবে আমি মনে করি এখানে বিশেষ গোষ্ঠী, বিশেষ স্বার্থান্বেষী মহল এই শব্দের যে রাজনীতি, সেই রাজনীতিকে নিয়ে ঘোলাতে করার চেষ্টা করছে। দেখেন, এই বাংলাদেশে অনেকেই অনেকভাবে ডিসকোর্স বা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে যে আদিবাসী শব্দ আমদানি করেছে, আদিবাসী শব্দ কিছু এনজিওদের দ্বারা এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই আদিবাসী শব্দটা অনেক আগে থেকেই এই ভূখণ্ডে, এই বাংলাদেশে বিদ্যমান ছিল। এবং আমরা যদি বিভিন্ন আইন, রাষ্ট্রীয় আইনের দিকেও তাকাই, সেখানেও দেখবেন যে আদিবাসী শব্দগুলো বলবৎ আছে। এবং সেই জায়গায় হচ্ছে আমরা যারা আদিবাসীরা আছি, আমাদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে। এবং আপনি দেখবেন 2007 সালে যখন UNDRIP বা ইউনাইটেড নেশন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপলস বা আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রে, সেখানে আমাদের স্বীকৃতির কথাগুলো বলা আছে। এবং বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে 107, যেটা 107 আমরা বলি, ILO 107 কনভেনশন কিন্তু স্বাক্ষর করেছিল। পরবর্তীতে 169 অনুস্বাক্ষর করেনি বাংলাদেশ জাতিরাষ্ট্র। কিন্তু তথাপিও আমাদের বিভিন্ন আইন, আমরা যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই, সমতলের আদিবাসীদের যেখানে স্বার্থ সংশ্লিষ্ট মানে ভূমি সংক্রান্ত যে আইনটা আছে, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে স্টেট টেনেন্সি অ্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, যেটা বঙ্গীয় প্রজাস্বত্ব আইন বলা হয়, 1950 সালে 97 ধারায় সুস্পষ্টভাবে আদিবাসী কথাটির সুস্পষ্টভাবে উল্লেখ আছে। তাছাড়াও আমাদের যে 1900 সালের পার্বত্য চট্টগ্রাম যে শাসনবিধি আইন, সেখানেও কিন্তু এই কথাগুলো উল্লেখ আছে, আদিবাসী কথাটার উল্লেখ আছে। এবং আপনি দেখবেন উত্তরবঙ্গের অনেক এলাকায় আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, আদিবাসী উচ্চ বিদ্যালয়, যেগুলো হচ্ছে 1800 দশকে সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে, সেগুলোতেও আদিবাসী শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং আদিবাসী প্রতিশব্দ যেগুলো ইন্ডিজিনাস পিপলস বা অ্যাবরিজিনাল, এই কথাগুলো উল্লেখ করা আছে। এবং আমি মনে করি যে এই বাংলাদেশে বহুত্ববাদের যে এটা ব্রিটিশ প্রাক-উপনিবেশিক বা প্রিকলোনিয়াল সময়েও কিন্তু ছিল। তো এইগুলাকে যারা অন্যভাবে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে, ডিসকোর্স দেওয়ার চেষ্টা করে, তারা বিশেষ স্বার্থান্বেষী মহল। এটাকে বাংলাদেশের বহুত্ববাদকে যারা চায় না, বাংলাদেশের অন্যান্য জাতির আত্মপরিচয়কে যারা স্বীকৃতি দিতে চায় না, যারা নাকি এই বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাসী না, তারাই মূলত এই ধরনের ডিসকোর্সগুলো তৈরি করে বলে আমি মনে করি। তাইলে এই কথাগুলো থেকে কে আগে এসেছে পরে এসেছে দিয়ে আসলে কি প্রমাণ হতে পারে বা কি প্রমাণ করতে চাচ্ছে এই বিতর্কগুলো দিয়ে? আমি বলবো এটার আমি প্রতিবাদ জানাই। কারণ এই যে আদিবাসী যে সংজ্ঞা, এই আদিবাসী সংজ্ঞাটা যদি আমি ব্যাখ্যা করি এইভাবে, কে আগে এসেছে কে পরে এসেছে সেটা দিয়ে আত্মপরিচয় নির্ধারণ করা হয় না। আদিবাসী তারাই যারা একটি নির্দিষ্ট জাতি, রাষ্ট্রে বা একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে যারা মূল জনস্রোত, যারা মূল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী থেকে যারা অনগ্রসর, যাদের জীবন পরিচালিত হয় নিজস্ব সমাজ ব্যবস্থা দ্বারা, নিজস্ব সংস্কৃতি দ্বারা, নিজস্ব প্রথা সিস্টেম দ্বারা, এবং যারা মনে করে যে নির্দিষ্ট ভূখণ্ডের ওই মূল জনগোষ্ঠী থেকে তারা স্বতন্ত্র, তারাই মূলত আদিবাসী হিসেবে মানে নিজেদেরকে আত্মপরিচয় এবং নিজেদেরকে পরিচয় দেয়। এখন বিতর্কের তাগিদেই যদি আমি বলি কে আগে এসেছে কে পরে এসেছে, এখানে আপনি দেখেন আমাদের এই ভূখণ্ডে, এই বর্তমান বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশের প্রিকলোনিয়াল যে প্রাক উপনিবেশিক জায়গায়, এইখানে আমাদের সমতলের যারা আদিবাসী আছেন, সাঁওতাল, ভিল, মুন্ডা, তারপরে বিভিন্ন মাহালি যে জনগোষ্ঠীরা আছে, তারাই তো এই ভূখণ্ডের ভূমিপুত্র। এবং আপনি এদের ইতিহাস দেখবেন খ্রিস্টপূর্ব 7000 পূর্ব বছর আগের ইতিহাস। এখানে ওই জায়গায় যদি আপনি দেন বাঙালিদের ইতিহাস, সেই জায়গায় নাই। আপনি দেখবেন সেখানে বাঙালি জাতির সৃষ্টি বা উৎপত্তি কিভাবে হয়েছে। এই যে যারা এই ভূখণ্ডে আগে থেকে ভূমিপুত্র ছিল, যারা এইখানকার যারা সাঁওতাল, ভিল, মুন্ডারি, এদের সংমিশ্রণে, এদের রক্তের সংমিশ্রণে আর্য, অনার্য
এবং এখানে যদি বলি নেগ্রিত, দ্রাবিড়, অস্ট্রিক কিংবা ওই যারা আর্যরা এখানে বিভিন্ন ইয়ার থেকে এসেছে, তাদের জাতির রক্তের সংমিশ্রণে কিন্তু বাঙালি জাতির একটি উৎপত্তি হয়েছে। এবং আমি বিভিন্ন জাতির সংমিশ্রণের একটি জাতি বাঙালি জাতি, সেই জায়গাতেও যদি ব্যাখ্যা করতে যাই তাহলে এই বৌখুন্দের ভূমিপুত্র তো সান্তাল, ওরাও কিংবা মুন্ডারি কিংবা অন্যান্য ভিল জনগোষ্ঠী কিংবা এখানকার যারা গারো, হাজং, চাকমা, মারমা এরা আছেন মঙ্গোলিয়ট গোষ্ঠীর। তো এই জায়গাতে আমি বিতর্কে যেতে চাই না, বিতর্কের খাতিরেও, কিন্তু আদিবাসীর যে মূল সংজ্ঞাটা সেই সংজ্ঞা অনুসারে আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি। বাঙালি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি, এই শব্দগুলো আসলে ভুলে আমরা কি বাংলাদেশি হতে পারি কিনা? দেখেন, আমরা নাগরিক হিসেবে সকলেই বাংলাদেশি, কিন্তু বাংলাদেশের ভিতরে তো বহু সংস্কৃতি, বহু জাতির একটা দেশ। এখানে আমার জাতির স্বীকৃতি সেখানে দেওয়ার সমস্যা কোথায়? আমি গারো, আমাকে গারো হিসেবে স্বীকৃতি দিতে হবে। আমি তো কোনো জাতির উপ নই, তাহলে আমার জাতির স্বীকৃতি দিতে সেখানে সমস্যাটা কোথায়? এবং এই যে আদিবাসী কথাটা বলছি, আদিবাসী এটা একটা কালেকটিভ আইডেন্টিটি। তাছাড়াও আমরা বিভিন্ন যে জাতিসত্তাগুলো রয়েছি, বাঙালি ভিন্ন তো অন্যান্য জাতিগোষ্ঠী রয়েছে, এখানে স্বীকৃতি দিতে তো সমস্যা নাই। এখানে যারা এই ন্যারেটিভগুলো তৈরি করছে, যারা ডিসকোর্সগুলো তৈরি করছে, এরাই মূলত আমাদেরকে এই দেশে অন্তর্ভুক্তি চায় না, একটা ইনক্লুসিভ বাংলাদেশ চায় না, বহুত্ববাদের বাংলাদেশ চায় না। আর কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় দেখছি পাহাড়ে থাকবে কারা। আসলে আপনি কি মনে করেন পাহাড়ে কারাই বা থাকবে? এখানে পাহাড় বলতে হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গা, পার্বত্য চট্টগ্রামকেই মূলত আমরা ইঙ্গিত করি অনেকেই এইভাবেই করে। বাংলাদেশে সকল নাগরিকই বাংলাদেশে অবস্থান করবে, কিন্তু আমরা আমাদের জায়গায় আমরা বলতে চাই, আমরা আমাদের স্বকীয়তা, আমাদের স্বাতন্ত্র্য যে বৈশিষ্ট্য, আমাদের যে স্বাতন্ত্র্য যে সংস্কৃতি, সমাজ ব্যবস্থা এবং আমার যে এই যে একটা টেরিটরি এবং এই যে আমাদের যে বহুত্ববাদের বাংলাদেশ, এই বহুত্ববাদে একটা সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করেই এবং সেই মর্যাদা নিয়েই আমরা সেই জায়গায় বাঁচতে চাই। এবং সেই জায়গায় পার্বত্য চট্টগ্রামের কথা যদি আমি যদি একটু বলি, ঐতিহাসিক একটা প্রেক্ষাপট রয়েছে। ব্রিটিশ পিরিয়ডে যেমন সেটা স্বতন্ত্র একটা অঞ্চল হিসেবে পরিচিতি ছিল, সেটা বাংলাদেশ রাষ্ট্র গঠনের আগেও কিন্তু সেটা স্বতন্ত্র একটা অঞ্চলের একটা স্বীকৃতি ছিল। সেই জায়গায় বাংলাদেশের বহু সংস্কৃতি, বহু ভাষা এবং সমাজ ব্যবস্থাটাকে যদি আপনি স্বীকৃতি দিতে চান, তাহলে সেই পাহাড়ের স্বাতন্ত্র্যতাকে আপনার মেনে নিতে হবে। এই স্বাতন্ত্র্যের জায়গা যদি আপনি বলেন, স্বতন্ত্র আপনারা অবশ্যই, আর সেই জায়গা থেকে দেখা যায় বাংলাদেশ থেকে যারা বাংলাদেশি পর্যটন যারা যায়, বিভিন্ন সময় আমরা দেখি যে তাদেরকে গুম বা খুনের শিকারও হতে হয়। সেই জায়গায় এই যে কিছু বিচ্ছিন্নতাবাদী গ্রুপ গড়ে উঠেছে, সেই জায়গায় আপনারা কি দেখছেন? আপনাদের সেই জায়গায় মনোভাব কি বা মতামত কি? দেখেন, বাংলাদেশের এই যে নিরাপত্তার বিষয়টা, এখানে অনেকভাবে বিশ্লেষণ করা যায়। সেই জায়গায় কারা আসলে এই জায়গায় ইন্ধনদাতা, কারা আসলে এই জায়গায় এই কাজগুলো করছে, সেগুলো চিহ্নিত করার দায়িত্ব বাংলাদেশ রাষ্ট্রের। এবং সেই জায়গায় আপনি পুরো বাংলাদেশের যারা আদিবাসী জাতিগোষ্ঠী রয়েছে তাদের উপর আপনি দায় চাপাইতে পারেন না। বাংলাদেশে জঙ্গিবাদ অনেক আছে, আমি যদি সেই জায়গাতেও যদি যাই, বাংলাদেশের অপর জায়গায়ও জঙ্গিবাদ চলছে এবং জঙ্গিবাদ হচ্ছে। এবং এই যে বাংলাদেশের রাজনৈতিক সমস্যাকে নিরাপত্তার চশমা দিয়ে বিশ্লেষণ করা, সেটাকে আমি বলবো যে এটাও একটা রাজনীতি। আপনি যখন রাজনৈতিক সমস্যাকে আপনার রাজনীতিভাবেই মোকাবেলা করতে হবে। এই কিছু ডিসকোর্স, কিছু ভুল বিশ্লেষণ করে কিন্তু এই সমস্যাগুলোকে সমাধান করা যাবে না। এবং আমি মনে করি এই বাংলাদেশে সত্যিকার অর্থে শান্তি, সত্যিকার অর্থেই যদি বহুত্ববাদের বাংলাদেশকে আপনি স্বীকৃতি দিতে চান, তাহলে এই যে জাতি যারা রয়েছেন বাঙালি অপরাপর, তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যকে আপনার স্বীকার করে নিতে হবে এবং এই বহুত্ববাদের বাংলাদেশে তাদের স্বীকৃতিকে আপনার মেনে নিতে হবে। এবং এই বিষয়গুলোকে আপনার রাজনৈতিকভাবেই আপনার চিন্তা করতে হবে এবং রাষ্ট্র সেই জায়গায় চিন্তা করার জন্য রাষ্ট্রকে সেই পরিবেশ তৈরি করতে হবে বলে মনে করি আমি। টনি চিরান, চ্যানেল আইর সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি বাংলাদেশ আরও সুন্দর এবং শান্তির একটি দেশ হবে। আপনাকেও ধন্যবাদ।